অপরদিকে সরকারি দলের মনোনীত প্রার্থী শামীম ইয়াসার মির্জা পেয়েছে ১,১২,৭৫১ ভোট। ৫০,০০০ ভোটার ভোট প্রদান করেনি। আতাউর আলম নির্বাচন বর্জনের ঘোষণা দিলে তারাও সরে দাঁড়ায়। ২৪টি ওয়ার্ডে ১১০টি কেন্দ্রে ৭৩০টি বুথের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বয়েজ কলেজের মাঠে উল্লাসে ফেটে পড়ছে শামীম ইয়াসারের ছেলেরা। কলেজের বারান্দায় প্রিসাইডিং অফিসাররা শামীমকে অভিনন্দন জানায়। ম্লান হেসে শামীম ধীর পায়ে মাঠে নেমে আসে। তাকে দেখে তার দলের ছেলেরা দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে। শামীম ঠান্ডা গলায় বলে, শান্ত হ সবাই, শান্ত হ। রাহাত প্রায় ছুটে আসে, শামীমকে জড়িয়ে ধরে চেঁচাতে থাকে। ভাই আপনি কি করে দেখেছেন? শামীম ম্লান হেসে বলে। আমরা করে দেখিয়েছি রাহাত। আরাব বলে। ভাই ছেলেরা আন্দোলন মিছিল বের করতে চাচ্ছে শহরে। শামীম ঠান্ডা গলায় বলে। না। আরাব শুকনো মুখে বলে। কেন ভাই? জামিল সুস্থ হোক আগে। রাহাত একটা শুকনো হাসি দিয়ে আক্ষেপের সুরে শামীমকে বলে। জামিল ভাই থাকলে এখন উন্মাদের মতো চেঁচাতো ভাই। বিপুল ভোটের ব্যবধানে জিতে এই শহরের নবনির্বাচিত মেয়র ক্ষমতাসীন দলের ছাত্রনেতা এবং সুপরিচিত জনগণের শামীম ইয়াসার মির্জা। চ্যানেল ২৪ ঘন্টায় ব্রেকিং নিউজ। হেডলাইনের দিকে তাকিয়ে আতাউর আলম একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার স্ত্রী রেহেনা বিছানায় শুয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। লিভিং রুম থেকে শোরগোলের আওয়াজ পেয়ে আলো ধীরে ধীরে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। সবাইকে এত আনন্দিত লাগছে কেন? ২ মিনিট সেভাবে দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে ইয়াসারের ঘরে ঢুকে এসে টিভি অন করে। নবনির্বাচিত মেয়র শামীম ইয়াসার মির্জা আজ দীর্ঘ ১২ বছর পর স্থায়ী সরকার পরিচালনা করবে। একজন তরুণ নেতা, জনগণ আশাবাদী এই শহরে তিনি নতুন রূপ গড়ে তুলবেন। সংবাদ পাঠিকার মুখে কথাটি শুনে আলো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর চেঁচিয়ে ওঠে। ধ্বংসযজ্ঞ চালাবে ওই পিচাসটা তোদের শহরে। তোরা বুঝলি না বোকার দল। রিমোট টিপে টিভি অফ করে মেঝেতে বসে থাকে সে। শরীরটা একটু একটু কাঁপছে, চোখে পানি এসে গিয়েছে। পরাজয়, অসহায়ত্ব এবং লাঞ্ছনার পানি। খানিক বাদে খুপিয়ে কেঁদে ওঠে, অস্ফুট স্বরে বলে। কেন আল্লাহ ওই শয়তানটাকে কেন জিতিয়ে দিলে? রাত প্রায় 10:30 বেজে গেছে। নির্বাচনী ঝামেলার সামনে জয়ী মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে শামীম। সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে একটার পর একটা ফোন তুলতে হচ্ছে তার। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। সংসদ সদস্য কবির আলমগীর তাকে নিচে এসে শুভেচ্ছা জানিয়েছে। দলের ছেলেরা তাদের ইয়াসার ভাইয়ের সাথে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে আপলোড করে শামীমকে অভিনন্দন জানাচ্ছে। সবাইকে মিষ্টি খাইয়ে সব সৌজন্যতা শেষ করে হাসপাতালে গিয়ে জামিলকে দেখে এসেছে একবার। গাড়ি থেকে নামতেই পোনা চাচা দৌড়ে এসে শামীমকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। শামীম হেসে ফেলে, তারপর বলে। বাড়ির কি অবস্থা? সব ঠিকঠাক, শুধু ইলহামের সাথে তর্কাতর্কি হয়েছে বড় বৌমার। ইলহামকে বলেছে চরিত্রহীন। এসব কি করে হলো? ইলহাম বড় বৌমাকে তোমার জেতার কথা জানাতে গিয়েছিল। বৌমা রেগে গিয়ে বলে, দূরে গিয়ে মর, ধর্ষণ মামলার আসামি, চরিত্রহীন কোথাকার। শামীম একটা বড় নিঃশ্বাস ফেলে ঘরের ভেতর চলে যায়। দরজা খোলার আওয়াজ পেয়ে আলো কপাল কুঁচকে ফেলে। তার মনে তীব্র যন্ত্রণা হতে শুরু করে। ভেতরে ঢুকেই শামীম আলোর দিকে একবার তাকিয়ে দেখে আলো মেঝেতে বসে আছে। শামীম দরজার ছিটকিনি তুলে দিয়ে আলমারি থেকে একটা ট্রাউজার এবং টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে। তোমার তো কোনো লস হলো না। বাপ হয়নি তো কি হয়েছে, তোমার স্বামী তো মেয়র হয়েছে। আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে, হাত মুষ্টিবদ্ধ করে। শামীম আলোর দিকে এগিয়ে গিয়ে আলোর মুখোমুখি হয়ে মেঝেতে বসে। আলোর ইচ্ছে করছে পিশাচটার গলায় ছুরি বসিয়ে দিতে। শামীম আলোর কপালের দিকে তাকিয়ে বলে। ভেবেছি আজ আমার অনুপস্থিতিতে তুমি পালানোর চেষ্টা করবে, তা করনি দেখে আমি খুশি হয়েছি। তুমি বুঝতার মেয়ে আলো। আলো মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সামনের মানুষটাকে দেখলেই যে তার ঘৃণা হয়। শামীম হাতের তোয়ালেটা আলোর হাতের উপর রেখে বলে। যাও, এটা ওই চেয়ারের উপর রেখে এসো।
আলো স্বামীনের দিকে তাকায়। স্বামীন কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, তোমার স্বামী তোমাকে আদেশ দিচ্ছে। কথাটি শুনে ঘৃণায় আলোর গা গুলিয়ে ওঠে। তোয়ালেটা এক ঝটকায় সরিয়ে দিয়ে স্বামীনের দিকে থুতু ছুঁড়ে মারে। আলোর ছুঁড়ে দেওয়া থুতু স্বামীনের টি শার্টের বুকের কাছে লাগে। স্বামীন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে উঠে টি শার্টটা পাল্টে নেয়। পুনরায় এসে আলোর সামনে বসে বলে, এত থুতু কোথা থেকে আসে তোমার? পেটে কৃমি হয়েছে? কৃমির ওষুধ খাও না কতদিন হয়েছে? তারপর কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠস্বর গম্ভীর করে বলে, ওই টি শার্টটা কাল সকালে তুমি ধুয়ে দেবে। কথাটি বলে স্বামীন উঠে দাঁড়ায়। আলো হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে। স্বামীন একবার ঘুরে তাকিয়ে বলে, মেঝেতে ঘুমোতে হবে না, পুরো বিছানা তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি একটা পিচাস জাহিল ফেরাউন পশু যাকে নিজের স্বামী বলে মানি না, তার ঘামের গন্ধ লেপ্টে থাকা বিছানায় শুভ না, বুঝেছিস তুই? চেঁচিয়ে বলে আলো। স্বামীন আলোকে কয়েক মুহূর্ত দেখে চেঁচিয়ে ওঠে। ফুলির মা। ফুলির মাকে ডাকতে ডাকতে স্বামীন দরজার ছিটকিনি খুলে দেয়। ফুলির মা নিচতলা থেকে দৌড়ে গিয়ে স্বামীনের ঘরের সামনে দাঁড়ায়। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, এই বিছানায় একটা নতুন চাদর বিছিয়ে দাও, যেটার স্টিকার এখনো তোলা হয়নি। ফুলির মা মাথা নাড়িয়ে বিছানার চাদর পাল্টাতে থাকে। মাঝখানে সে একবার আলোকে দেখে আবারও নিজের কাজে মন দেয়। স্বামীন বলে, সুগন্ধি স্প্রে করে দাও। আলো থমথমে মুখ নিয়ে বসে আছে মেঝেতে। ফুলির মা পুরো ঘরে সুগন্ধি স্প্রে করে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। স্বামীন দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এবার আর কোনো পিশাচের গায়ের গন্ধ নেই, এবার ঘুমাও। কথাটি বলে স্বামীন বালিশ নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। ফুলির মাকে ঋতু পথে আটকায়। কি হয়েছে ফুলির মা? ভাইয়া কেন ডেকেছিল? ফুলির মা মুচকি হেসে বলে, ঘর সাজাইতে ভাবি। আচ্ছা ভাবি, বাগান থেকে কিছু ফুল তুলে দিয়ে আসবো। ঋতু একটা ধমক দিয়ে বলে। ভাইয়ার থেকে বেশি বুঝো তুমি, যাও গিয়ে ঘুমাও। আলো আগের মতোই মেঝেতে বসে থাকে। ফোনের রিংটন বেজে ওঠে হঠাৎ। স্বামীন উঠে বসে ফোনটা হাতে নিয়ে দেখে ইসমামের নাম্বার। তার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। ফোন নিয়ে বারান্দায় চলে যায় সে। ফোনটা রিসিভ করে বলে, ছোট, তোকে কতবার ফোন দিয়েছি, খবর শুনেছিস তুই? হ্যাঁ ভাইয়া, নিউজ দেখেছি সামাজিক গণমাধ্যমে। অভিনন্দন তোমাকে। স্বামীন কপাল কুঁচকে ফেলে, বলে, কি ব্যাপার ছোট, তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে ভাইয়া। দুজনেই নিচুক্ষণ চুপ করে থাকে। তারপর ইসমাম বলে ওঠে, ভাইয়া আমি দেশে ফিরেছি, আগামীকাল আমার ফ্লাইট। স্বামীন আনন্দে প্রায় চেঁচিয়ে ওঠে, সত্যি নাকি? ভাইয়া। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি তোমার কাছে কোনো আবদার করি তা মেনে নেবে তুমি, তোমার পছন্দ না হলেও? স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যে ভাইটা কখনো আমার কাছে কোনো আবদার করেনি, তার প্রথম আবদার আমি ফিরিয়ে দেব? কখনোই না। তুই শুধু আয় ছোট, আর এখানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ইসমাম শুকনো গলায় বলে, কি ভাইয়া? সেটা এলেই দেখতে পাবি। বিছানা ছাড়তে একেবারে ইচ্ছে করছে না তার। ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকে স্বামীন। হুট করে আলোর কথা মাথায় আসতেই সে চোখ খুলে তাকায়। ধরপড়িয়ে উঠে বসে বিছানার দিকে তাকায়। কেউ নেই সেখানে। মেঝেতে পা রেখে ঘরে পড়ার চটি চোরা পায়ে দেয়। ঘরের দরজা খোলা। স্বামীন একবার হাই তুলে ঘরের বাইরে এসে ঋতুকে ডাকতে থাকে। ঋতু নিচতলা থেকে নিচু স্বরে জবাব দেয়, জি ভাইয়া। আলো কোথায়? ঋতু অবাক হয়ে বলে, জানি না তো ভাইয়া, ঘরে নেই। ভাবিকে তো নিচে নামতে দেখিনি আমি। স্বামীন চোখ মুখ শক্ত করে সিঁড়ি বেয়ে নেমে সোজা সদর দরজার দিকে যায়। বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দারোয়ান রিয়াজকে ডাকতে থাকে। রিয়াজ প্রায় ছুটে আসে। আলোকে দেখেছিস? বাইরে গিয়েছে? বড় ভাবিকে না তো ভাইজান, দেখিনি। সকাল থেকে এখানেই ছিলি? ভাইজান, সকালের বাথরুম আটকে রেখে দাঁড়িয়ে আছি, একটা মাছিও গলতে দেয়নি। পোনা চাচা আসলে বাথরুমে যাব। বাহিরের কটেজ থেকে পোনা বের হয়। স্বামীনকে দেখে বলে, কি হয়েছে? আলোকে পাওয়া যাচ্ছে না।
গম্ভীর কণ্ঠে বলে শামিন। ফোনে রনির নাম্বার ডায়াল করে ফোন লাগায়। পোনা কপাল কুঁচকে এদিক ওদিক তাকাতেই চাপা স্বরে চেঁচিয়ে বলে, ওই তো বড় বৌমা বাগানে। শামিন ফোন কেটে দিয়ে অবাক হয়ে ঘুরে তাকায়। আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ফুলের বাগানের কাছে দাঁড়িয়ে আছে আলো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার লাল রঙের একটা শাড়ি, তাকে একটা ফুলের থেকে কম কিছু লাগছে না। রাতের শামিন এসব কিছু খেয়াল করেনি, কিংবা খেয়াল করতে চাইও নি সে। কিন্তু সকালের সূর্য তার চোখে আঙ্গুল দিয়ে ওই নারী কায়ার সৌন্দর্য দেখিয়ে দিতে চাইছে। পোনা এগিয়ে যেতে থাকে আলোর দিকে। শামিন ধীর পায়ে পোনার কিছু কিছু যায়। আলো এদিক ওদিক দাঁড়িয়ে একটা ফুল ছোঁয়। বড় বৌমা, নমনীয় অচেনা পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে ওঠে, পোনার দিকে তাকায়। পোনা হাসি হাসি মুখ করে বলে, আমি পোনা, এ বাড়ির আজীবন মেয়াদি কেয়ারটেকার। ভয় পেও না মা। আলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পোনার দিকে। সে কি বলবে? শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো পোনার থেকে চোখ সরিয়ে আবারও ফুল গাছগুলোর দিকে তাকায়। পোনা বলে, এই গাছগুলো তোমার স্বামী নিজের হাতে লাগিয়েছে। তার ফুল গাছের খুব শখ, সেই ছোট্ট থেকে। এ বাড়ির প্রত্যেকটা বাগান সে নিজের হাতে করেছে। আলো ঘুরে দাঁড়ায় পোনার দিকে। ঘুরে দাঁড়াতেই তার চোখ যায় শামিনের দিকে। শামিনকে দেখেই সে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর ফুল গাছের দিকে তাকিয়ে পোনা চাচাকে বলে। পোনা অবাক চোখে তাকিয়ে আছে আলোর দিকে। শামিনের কোনো ভাবান্তর নেই। সে জানে আলো তাকে অপমান করে কিছু একটা বলবে এখন। শামিনের ধারণা সত্যি। আলো তার দিকে আঙ্গুল তুলে পোনা চাচাকে বলে, এই অসভ্য লোকটার সাথে ফুল মানায় না, এর সাথে কাটা মানায়। এই ফুল গাছগুলো উপড়ে ফেলে এখানে কিছু মান্দার গাছ এনে লাগিয়ে দিন। তারপর সেই গাছে দড়ি বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে পড়তে বলুন এই কুলাঙ্গারটাকে। পোনার মুখ হা হয়ে যায় আলোর কথা শুনে। আলোর চোখ মুখ চলছে রোদে এবং রাগে। শামিন কয়েক মুহূর্ত পরে ঠান্ডা গলায় পোনাকে বলে ওঠে, ওকে দাঁড় করিয়ে রেখেই ওর চোখের সামনে গাছগুলো উপড়ে ফেলে দিন পোনা চাচা। তারপর ওকে বাড়ির ভেতরে পাঠিয়ে দিন। শামিন চলে যায় বাড়ির ভেতরে। আলো বিড়বিড় করে বলে, ফেরাউন। পোনা আলোর দিকে তাকিয়ে বলে, এ কথা বলো না মা, এমন কথা বলে না স্বামীকে। আলো তেতে ওঠে। স্বামী? কিসের স্বামী? ওই ক্রিমিনালটাকে আমি স্বামী বলে মানি না। শামিন ইয়াসার কোনো ক্রিমিনাল না মা। আলো দাঁত খিচিয়ে বলে, ইচ্ছায় অন্ধ আপনারা। চোখে পট্টি বেঁধে রেখে কিভাবে দেখবেন সব? আমার সাথে যা হয়েছে তারপরেও বলবেন ও ক্রিমিনাল না? পোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দেখো মা, তোমার আর শামিনের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শামিন ছোটবেলা থেকে একটু জেদি, জেদের বশে করে ফেলেছে। কিন্তু মা, ও খারাপ ছেলে না। ওকে আমি এইটুকু বয়স থেকে চিনি। ও কয়টা এতিমখানা চালায় তুমি জানো? ও সব সময় মানুষের উপকার করে। ওর কাছে কেউ সাহায্য চাইলে বিনা প্রশ্নে ও সাহায্য করে। এমন মানুষ আর যাই হোক ক্রিমিনাল না মা। এই আমাকে দেখো, আমার মতো গরিব লোকের মেয়েকে শামিন ডাক্তারি পড়ায়। ওই যে রিয়াজকে দেখছো, ওর মায়ের হাড় অপারেশন করিয়ে দিয়েছে সেদিন। প্রত্যেক বছর পারিবারিক ব্যবসা থেকে কত টাকা অসহায়দের মাঝে দান করে জানো? আলো একটা তাচ্ছিল্যের হাসি হাসে। তারপর বলে, আপনাদের কাছে ও মহৎ, কারণ ও আপনাদের কিছু না কিছু করে দিয়েছে চাচা। কিন্তু আমার কাছ থেকে তো আমার সব কেড়ে নিয়েছে ওই জানোয়ারটা। আমার পরিবার, আমার খুশি, আমার ভালো লাগা, আমার গোছালো একটা সুন্দর জীবন সব নিঃস্ব করে ছিঁড়েছে আমায়। ও ক্রিমিনাল বললেও তো কম হয়ে যাবে চাচা। কোথায় যাচ্ছ? সিঁড়ির প্রথম ধাপে এক পা দিতেই পিশাচ কণ্ঠ শুনে আলো থমকে দাঁড়ায়। শামিন রুটি ছিঁড়ে ডালের বাটিতে ডুবিয়ে আলোকে প্রশ্নটি করে। আলো উত্তর দিবে না করেও বলে ওঠে, নরকে। খেয়ে তারপর যাও। ঠান্ডা গলায় বলে শামিন ইয়াসার। লিভিং রুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলে বাড়ির সবাই সকালের খাবার খেতে বসেছে। ঋতু নরম গলায় ডাকে, খেয়ে যান ভাবি। একদম আমার সাথে সম্পর্ক পাতাবে না বলে দিলাম। বলেছি না আমাকে ভাবি ডাকবে না, বলেছি না। ঋতু শুকনো হাসি হেসে বলে, আচ্ছা ডাকবো না, এই শেষবার। আপনি খেতে বসেন ভাবি,
কাল রাতেই খাবার খাননি। এ বাড়ির কেউ তোমার চাকরানি না। আমার বোন, আমার ভাইয়ের স্ত্রী, কেউ তোমার চাকরানি না যে প্রত্যেক বেলা তোমার খাবার ঘরে নিয়ে গিয়ে মুখে তুলে খাইয়ে দেবে। আমি তাদের বলি, আপনার বাড়ির খাবার আমার শরীরে বিষের থেকে কম প্রভাব ফেলে না। চুপচাপ মুখ না চালিয়ে খেতে এসো। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের উপর রাখা রুটির বাটি থেকে একটা রুটি উঠিয়ে নিয়ে সেটা থেকে এক টুকরো ছিঁড়ে মুখে দিয়ে এক গ্লাস পানি হাতে নেয়। তারপর রুটির টুকরোটা পানি দিয়ে গিলে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো নরকে ঢুকে দরজা চাপিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ইয়াসারের এই ঘরটা তার কাছে নরকের থেকে কম কিছু না। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। হঠাৎ তার চোখে পড়ে দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিটা আগে চোখে পড়েনি তার। 3 জন ছেলে এবং 1 জন মেয়ে বাচ্চার ছবি। বড় ছেলেটি ওই পিশাচটা তা স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারায় পৈশাচিক ছাপ স্পষ্ট। তার পরের জন ইলহাম নামের চরিত্রহীন লোকটা, মেয়েটি ঈশিতা নামের মেয়েটি। চেহারায় বেশ মিল পাওয়া যাচ্ছে। ছোট এই ছেলেটি তবে কে? আলো কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে আলোর কাছে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছে সে। তোমার বউ কিন্তু বেশ বাড়াবাড়ি করছে ভাইয়া। ভাইয়ের বউ, তাই আমি কিছু বলছি না। কি করেছে? ঠান্ডা গলায় বলে শামীম ইয়াসার। ইলহাম বিরক্ত হয়ে বলে, কি করেছে মানে? আমাকে মুখের উপর রেপ কেসের আসামি বলল। মিথ্যা তো কিছু বলেনি। প্রতি মাসে হাজিরা দিস এখনো। কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলে ইয়াসার। ইলহাম বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি জানো সব মিথ্যা ভাইয়া। ওড়না ধরে টেনেছিলাম শুধু। তোর ওই এক টানে আমাদের পরিবারের রাজনৈতিক ক্যারিয়ারে ডাউনফল শুরু হয়েছিল। জেলে পচে মূর্তি। ভালোর মধ্যে ভালো হয়েছে ঋতুর মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। ইলহাম নাক চোখ কুঁচকে ফেলে। কি ভালো একটা গ্রামের মেয়ে। নেহাত ইলহামের সন্তান পেটে ধরেছে, নয়তো কবে বাড়ি থেকে নামিয়ে দিত। শামীম কফি শেষ করে বলে, ইসমামের জন্য দোতলার উত্তর পাশের ঘরটা পরিষ্কার করে রাখবে ওদের। আমি এখন বের হব। আর সংবর্ধনা সভা। বাবা আসবে কবে? সামনের সপ্তাহে। শামীম উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরের দরজার কাছে এসে সে থমকে যায়। দরজা ভেতর থেকে বন্ধ। শামীম মৃদু স্বরে ডাকে। হ্যালো? বারবার ওই পিশাচটার মুখে নিজের নাম উচ্চারিত হতে শুনলেই আলোর গা রিরি করে ওঠে। শামীম কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলে, দরজাটা খোলো। শুধুমাত্র বিছানাটা তোমাকে ছেড়ে দিয়েছি, এই ঘরটা না। এই ঘরটা আমার। আলো, দরজা খোলো। আলো দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। সরে গিয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। শামীম ভিতরে ঢুকে একবার আলোর দিকে তাকায়। তারপর আলমারি থেকে তার পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। শুভ্র সুতির পাঞ্জাবি আর তার উপরে মুজিব কোট চাপিয়েছে আজ সে। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চুল ঠিক করে আয়নার মধ্যে আলোর প্রতিবিম্বের দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার মায়ের জ্বর সেরেছে। ভাইয়েরা আজ কলেজে গিয়েছে। আলো চমকে ওঠে। শামিনের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, পেয়ে গিয়েছেন তো আমায়? হয়ে গিয়েছে না প্রতিশোধ নেওয়া? এখনো কেন ওদের পিছু পড়ে আছেন? ছেড়ে দিন ওদের। শামিন আলোর দিকে এগিয়ে এসে শুকনো হাসি হাসে। তারপর বলে, বাহ, এই তো। এভাবে কথা বলবে আলো। মেয়ে মানুষ ঠিক এভাবে কথা বলে, নমনীয় হয়ে। তাহলে যদি পুরুষের মন গলে, জেদ দেখিয়ে কিছু বললে পুরুষ শুনবে কেন? শামিনের এই কথাটিতে শামিনের প্রতি আলোর ঘৃণা আরও এক ধাপ বেড়ে যায়। সে কিছু না বলে চোখ নামিয়ে নেয়। বলতে বলতে সে ক্লান্ত। শামিন বলে, নজর রাখছি না ওদের ওপর, দেখভাল করছি। তোমার ভাই দুটো একেবারে যা তা লেভেলের ভীতু। ওদের দেখভাল করতে হবে প্রচুর। যত যাই হোক, আমি ওদের দুলা ভাই। দোলাভাই শব্দটা শুনে আলোর দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। শামিন আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর হাত ধরে। আলো এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয়। শামিন আবারও ধরে আলোর হাত, তারপর আলোর কনুইয়ের দিকটা দেখে। আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, এতটা কেটেছে কিভাবে? আলো হাতটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে বারান্দায় চলে যায়। শামিন 1 মিনিট দাঁড়িয়ে থেকে ড্রয়ার থেকে একটা মলম আর তার 3টে পাঞ্জাবি বিছানার উপরে রেখে বলে, মলমটা লাগিয়ে নিও। আর আমার বাড়ির প্রাচীর খুব উঁচু,
আলো, এই প্রাচীর টপকে পালাতে পারবে না তুমি। শুধু শুধু তার কাটায় লেগে নরম ত্বক ক্ষতবিক্ষত হবে। আজ প্রথম এবং শেষ। এরপর কখনো যদি দেখি তুমি বাগানে গিয়েছো তাহলে খুব খারাপ হবে। আজকে এই চমৎকার পাকনামির জন্য তোমাকে শাস্তি হিসেবে এই পাঞ্জাবি 3টা দিয়ে গেলাম, বোতামগুলো লাগিয়ে রাখবে। শামিন চলে যায়। আলো চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চালাক শিয়ালটা ঠিক বুঝে গিয়েছে আলো বাগানে কেন গিয়েছিল। আমাদের সময় অনুবর্তী ভাই আজ লেট করেছে, এই ব্যাপারে তোমাদের মতামত কি ভাই লোক? রাহাতের এমন প্রশ্নে সবাই ওর মুখের দিকে তাকায়। ফুয়াদ চেয়ার টেনে বসতে বসতে বলে, কাল সারাদিন ধকল গিয়েছে, তাই ঘুমটা একটু গভীর হয়েছে বোধহয়। ফুয়াদের এমন উত্তরের বিরোধিতা করে তৌব বলে, না ভাই, ভাই তো ওই প্রথম এত ধকল সামলাই নাই। এসবে ভাইয়ের অভ্যাস আছে। আসলে নতুন বউ রেখে বিছানা ছাড়তে ইচ্ছা হয় না পুরুষ মানুষের। আমাকে দেখেন, আমি তো আসতেই চাইনি এত তাড়াতাড়ি। রনি ভাই ঘাড় ধরে নিয়ে আসছে। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। আরাফ ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ভাই, ওই মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করবে সেটাই তো বুঝতে পারছি না। ওই মেয়েটাকে তো ভাই ভালোবাসে না। ভালো আজ বাসে না, কাল তো বাসতেই পারে। তৌফের এমন কথাই রাহাত বলে, ভাই অমন মেয়েকে কখনোই ভালোবাসবে না। ওই মেয়ে আজীবন একটা জেদ হয়ে থাকবে ভাইয়ের কাছে। না ভাই, মিলিয়ে নিয়ে নেওয়ার কথা। মেয়ে মানুষ জাদু জানে ভাই। দেখবেন একদিন ঠিকই ভাই ওই মেয়েকে বুকে টেনে নিয়ে বলবে, ভেঙেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? সবাই চাপা স্বরে হেসে ওঠে তৌফের কথায়। তৌফ মুখ হাসি হাসি করে বলে, স্ত্রীকে বিছানায় সৌন্দর্য উপাধি দেওয়া ভাই একদিন ওই মেয়েকে মাথায় তুলে নাচবে। এইটা যদি না হয় তাহলে আমার নাম উল্টে ফেলবেন। রাহাত বলে, আমি এখনই তোর নাম উল্টে ফেলেছি, তোর নাম আজ থেকে হতো। এমন সময় শামিন এসে দাঁড়ায় সেখানে। শামিনকে দেখে তৌফ চুপ হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, দেরি হলো কেন? প্রথম দিনেই এত দেরি? জনগণ তো আশা হতো হবে নেতা। শামিন চেয়ার টেনে বসতে বসতে বলে, ইসমাম আসবে কাল, ওর জন্য বাড়িটা একটু গোছগাছ করিয়েছি। লোককে বুঝিয়ে দিয়ে এলাম সবটা। তৌফ শামিনের দিকে তাকিয়ে বলে, ভাই আপনাকে আজ খুব সুন্দর লাগছে। মুজিব কোট গায়ে আপনাকে পুরো শেখ মুজিবের মতো লাগছে, শুধু গোপে এবং হাতে পাইপটা নেই। আরাফ পানি খেতে নিচ্ছিল। তৌফের কথা শুনে কাশি উঠে যায় আরাফের। ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে বলে, এখন চল, বসে বললি কেন? আজ তোর সংবর্ধনা অনুষ্ঠান, তোর কোনো শীত গরম দেখছি না। শামিন উঠে দাঁড়ায়। সত্যিই কোনো এক অজানা কারণে সে আগ্রহ পাচ্ছে না কোনো কিছুতেই। মন পড়ে আছে বাড়িতে। এর কারণ কি? এই দাঁড়া। আজান আয়াত হাঁটতে থাকে। পেছন থেকে কলেজের কিছু সিনিয়র ছেলে ডাকে ওদের। এই তোদের দাঁড়াতে বলছি না? দুজনে দাঁড়িয়ে পড়ে। ছেলেগুলো ওদের সামনে এসে দাঁড়ায়। এদের মধ্যে দীপু নামের ছেলে ধমকের সুরে বলে, নাম কি তোদের? আজান নমনীয় হয়ে বলে, আমি আজান ও আয়াত। কোন ক্লাস? ইন্টার ফার্স্ট ইয়ার। বড় ভাইদের দেখলে সালাম দিতে হয় জানিস না? আজান আর আয়াত একে অপরের মুখ চাওয়াচাই করছে। ছেলেগুলোর মধ্য থেকে একটা ছেলে লম্বা ছেলেটাকে বলে, দীপু ভাই এখনো সালাম দিচ্ছে না, এদের মাথায় কি ঘিলু নেই? দীপু কপাল কুঁচকে বলে, তাই তো দেখছি। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, এই কলেজের নিয়ম জানিস? আজান আয়াত মাথা নাড়ায়। দীপু বলে, কলেজে ঢুকে বড় ভাইদের সালাম দিতে হয়। একটা ছেলে আজানের চোখ থেকে চশমা খুলে নেয়। এত পাওয়ার তো চশমায়, কানা নাকি তুই? কঠিন গলায় বলে আয়াত। দীপু কপাল কুঁচকে আয়াতের দিকে তাকিয়ে বলে, বাবা, বিড়াল তো মিউ মিউ করতে জানে দেখছি। আচ্ছা, চশমা ফেরত পাবি, আগে একটু নিচে দেখা। পাশ থেকে একটা ছেলে দাঁত বের করে বলে, ভাই আমার পছন্দের গানে নাচবে ওরা। কথাটি বলেই ছেলেটা ফোনে একটা হিন্দি গান ছেড়ে দেয়। আজান আয়াত ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। রনির নাম্বার দেখে শামিন ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, আপনার দুদু ভাতু শ্যালক দুটোকে র্যাক দিচ্ছে, অনার্সের কিছু রাম ছাগল। কি করব? তুই ভালো করে জানিস তুই কি করবি। শুধু শুধু আমাকে ফোন দিয়েছিস কেন? ঠান্ডা গলায় জবাব দেয় শামিন। তারপর বলে ওঠে, দাঁতগুলো নাড়িয়ে দে, একেবারে ফেলে দিস না।
ভাইয়ের বিয়ের চক্করে রাজনীতি ছেড়ে কখনো সেলসম্যান, কখনো ওষুধের ডিলার, কখনো গুন্ডাগিরি করতে হচ্ছে। কি দিন এলো তার। আলোকে কোথাও দেখছি না ভাবি, কোথাও গিয়েছে নাকি? রেহিনা মাথা ঘুরিয়ে খোরশেদের দিকে আতঙ্কিত মুখ নিয়ে তাকায়। আমতা আমতা করে বলে, ওর মেজু মামার কাছে গিয়েছে। বদলুর কাছে খুলনায় গিয়েছে। ওর তো শুনছি সামনের সপ্তাহে ইনকোর্স এক্সাম। রেহিনা ম্ল্যান হেসে বলে, ওর নানি একটু অসুস্থ, দেখতে চেয়েছে, চলে আসবে। খোরশেদ যেন বিশ্বাস করতে চাইছে না সবটা। বিষয়টা তার কাছে খুব গোলমেলে লাগছে। আতায়ুর আলম হুট করে নির্বাচন বর্জন করে গর্তে ঢুকে গিয়েছে। এদিকে তার মেয়ে বাড়ি থেকে উধাও। বিষয়টি খুবই গোলমেলে। দীপুর পিছনে দাঁড়িয়ে রনি বলে ওঠে, নাচ দেখতে ইচ্ছে করছে তোদের? আজান আয়াত রনির কণ্ঠস্বর শুনে একটা ঢোক গিলে ফেলে। এ তো সেই লোকটা যে সেদিন রাতে তাদের গলায় ছুরি ধরেছিল। এখানেও চলে এসেছে। দীপু রনিকে দেখে ঘাবড়ে যায়। স্বামী নিয়াসের খাস চেলা রনি। এ কেন এখানে এসেছে? রনি এগিয়ে যায় দীপুর দিকে, কঠিন গলায় বলে, নাচ দেখবি? দীপু একটু সাহসী সাজতে চায় নিজের দলের কাছে। বুক ফুলিয়ে বলে, এটা আমাদের কলেজের মামলা। কিন্তু ওরা তো আমার লোক। আপনার লোক মানে? মানে আমাদের শামীম ভাইয়ের একটা নাচের গ্রুপ আছে বুঝলি, ওরা সেই দলের লোক। আমাদের লোক এভাবে কোনো পারিশ্রমিক ছাড়া নাচে না, তার জন্য অনেক বড় দাম দিতে হয়। না, দাম মানে? দাম। আপাতত তোর দাঁতগুলো দে। দীপু কিছু বুঝে ওঠার আগে সশব্দে দীপুর ডান গালে একটা চর বসিয়ে দেয় রনি। ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে আতকে ওঠে। রনি আজান আয়াতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ক্লাসে যাও। সারাটা দিন স্বামীন বাইরে কাটিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরেছে। গাড়ির পিছনের সিট দুটো ফুলের মালায় ভর্তি হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে অলস ভঙ্গিতে ছেটে বাড়ির ভিতরে যায়। ইহান তার বড় বাবাকে দেখে ছুটে আসে। ইহানকে কোলে উঠিয়ে গালে চুমু খায় স্বামীন। লিভিং রুমে এসে দাঁড়ায় ইহানের নতুন টিচার শান্ত, ফর্সা এবং সুদর্শন একজন যুবক। কাঁধে ব্যাগ উঠিয়ে নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে মাথা নিচু করে সালাম দেয়। স্বামীন সালামের উত্তর দিয়ে বলে, নাস্তা করেছো? জি ভাইয়া। নিচু স্বরে বলে শান্ত, তারপর চলে যায়। স্বামীনের কাছে ছেলেটিকে বাড়াবাড়ি রকমের বোকা বোকা মনে হয়। একজন প্রাপ্তবয়স্ক ছেলে, ইসমামের বয়সী, কেমন মাথা নিচু করে হাঁটা চলা করে। মাথায় একটা ঘোমটা দিলেই পুরোপুরি মেয়ে মানুষ লাগতো। স্বামীনের কাছে ছেলেটির আচার আচরণ হাস্যকর লাগে। এভাবে মাথা নিচু করে হাঁটবে মেয়ে মানুষ, পুরুষ হাঁটবে বুক ফুলিয়ে সিংহের মতো। ঋতু এক গ্লাস লেমন ওয়াটার এনে স্বামীনের দিকে এগিয়ে দেয়। স্বামীন হাসি দিয়ে গ্লাসটা নিয়ে চুমুক দিতে দিতে বলে, সব ঠিকঠাক? না ভাইয়া, একটু সমস্যা আছে। স্বামীন চুমুক দিতে গিয়েও দেয় না। ঋতু বলে, ঘরে গিয়ে দেখুন। স্বামীন গ্লাসটা ঋতুর হাতে দিয়ে হন হন করে চলে যায় নিজের ঘরে। দরজা ঠেলে ভেতরে ঢুকেই তার চোখ কপালে উঠে যায়। পুরো ঘরে টুকরো কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলোর তার শখের দামি পাঞ্জাবি তিনটে খুব যত্ন করে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে। আলোর এমন শিশু সুলভ আচরণে স্বামীনের খানিকটা রাগ উঠলেও সে তার অনুভূতি ব্যক্ত করে না, বরং ঠান্ডা গলায় বলে, বড্ড পরিশ্রমী মেয়ে তুমি আলো। পাঞ্জাবি তিনটা মাঝ বরাবর একটুখানি কেটে ফেললেই সেগুলো পরার অযোগ্য হয়ে যেত, কিন্তু তুমি কত ধৈর্য দেখালে। আলো মেঝেতে চুপচাপ বসেছিল। স্বামীনের দিকে না তাকিয়ে বলে, সুযোগ পেলে আপনার শরীরটাও এভাবে টুকরো করবো আমি। স্বামীন বাঁকা হাসি হেসে আলমারি থেকে তার একটি ট্রাউজার আর টি শার্ট বের করে আলোর দিকে না তাকিয়ে বলে, খালি কলসি বাজে বেশি, প্রবাদটার পারফেক্ট উদাহরণ তুমি আলো। কথাটি বলে ওয়াশরুমে ঢুকে জামা কাপড় পাল্টে নিয়ে বের হয়ে সীতারাকে ডেকে ঘরটা পরিষ্কার করে দিতে বলে স্বামীন। সীতারা ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। স্বামীন আলোর দিকে একবার তাকিয়ে বলে, মেঝেতে বসে থাকো কেন এভাবে? আলো তার উত্তর দেয় না। স্বামীন আলোকে ভালো করে লক্ষ্য করে বলে, ওষুধ লাগাওনি কেন হাতে? আলো চোখ মুখ কুঁচকে ফেলে। স্বামীন বিছানার ওপর থেকে মলমটা উঠিয়ে নিয়ে এসে আলোর সামনে বসে। আলোর হাতটা ধরে কিছুক্ষণ ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, এরকম একটা গভীর ক্ষত এভাবে খোলা রেখে ঘুরে বেড়াচ্ছ, ইনফেকশন হয়ে যেতে পারে।
এতটুকু কমন সেন্স নেই তোমার সচেতন বাবার সচেতন কন্যা? হোক ইনফেকশন, আপনার থেকে ভয়ঙ্কর কিছু না সেটা। ঠান্ডা গলায় বলে আলো। শামিন কিছু না বলে আলোর হাত ধরে ঔষধ লাগিয়ে দেওয়ার জন্য। আলো এক ছটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে,